আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের উপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না, বললেন বরকতুল্লাহ বুলু। জানাবো রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশ ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। এবং সর্বশেষ জানাবো চক্রান্ত করে লাভ হবে না, আমরা সবাই ঐক্যবদ্ধ, বললেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। পেঁয়াজ ও আলুর বাজার স্থিতিশীল করতে ভারতের বিকল্প বাজার থেকে আমদানি এবং বাজার মনিটরিংয়ে জোর দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। আজ পেঁয়াজ ও আলুর স্থানীয় বাজার স্থিতিশীল করা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের অংশীজনদের নিয়ে সভায় তারা এ তাগিদ দেন। এছাড়া আলুর শুল্ক মেয়াদ নভেম্বর থেকে বাড়িয়ে আরও 2 মাসের জন্য বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সভা সূত্রে জানা গেছে, আগামী 15ই ডিসেম্বরের পর আলুর বাজারের বড় ধরনের সংকট তৈরি হতে পারে। যদিও দাম বেশি হলেও নতুন আলু ডিসেম্বরের শেষ দিক থেকে বাজারে আসবে। এই সময় সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে জানিয়েছেন তারাও। এছাড়া পেঁয়াজের ও আলু সঠিক তথ্য না থাকায় বাজার স্থিতিশীল করা যাচ্ছে, এজন্য কৃষি বিপণন অধিদপ্তরকে সঠিক তথ্য নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারের হিমাগার করার জন্য পাইলট প্রকল্প নিতে পারে, যেখানে কম সুদে ঋণ জমি দিতে পারে উদ্যোক্তাদের। এদিকে ট্যারিফ কমিশনের ওই সভায় একটি পর্যবেক্ষণও দিয়েছে। এটা বলা হয়েছে, পেঁয়াজ ও আলুর অন্যতম উৎস ভারতের বাজারে পণ্য দুটির দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ছে। 2023-24 অর্থবছরের আলু আমদানি করা হয়েছে 1,55,568 টন, আর 2024-25 অর্থবছরে গত 5 মাসে আমদানি করা হয়েছে 56,763 টন। ভারত থেকে এসব আলু এসেছে। 2023-24 অর্থবছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে 9,53,270 টন, আর 2024-25 অর্থবছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে 3,39,152 টন। ভারত, পাকিস্তান, তুরস্ক, মিশর, চীন ও মিয়ানমার থেকে এসব পেঁয়াজ এসেছে। বাংলাদেশের উপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না, বললেন বরকতুল্লাহ বুলু। বাংলাদেশের উপর কেউ প্রভুত্ব করলে মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। ভারত এই উপমহাদেশের একটি বৃহৎ প্রতিবেশী দেশ। তারপরও আমরা চাই জিয়াউর রহমান যে সার্ক গঠন করেছেন সেই সার্কের আলোকেই এই উপমহাদেশের রাজনীতি চলবে। আমাদের সঙ্গে কারো বৈরিতা নয়, আমাদের সঙ্গে সবার বন্ধুত্ব থাকবে, কিন্তু আমাদের উপর কেউ প্রভুত্ব করবে বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। বুলু আরো বলেন, শেখ পরিবারের একজন মানুষও যদি মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করে থাকেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তিনি বলেন, আজ যে সংকট, 1971 সালে এমনি সংকট সৃষ্টি হয়েছিল। দেশের সংকটে আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। রাজনৈতিক ফায়দা লুটতে বাংলাদেশের ইস্যুতে মেতেছেন ভারতীয়রা। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার আরজিকর হাসপাতালে কিছুদিন আগে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মসনদে কাঁপন ধরেছিল। আরজিকরে চিকিৎসক খুনের এই ঘটনায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল তুমুল আন্দোলন, যা পড়িয়েছিল ভারত জুড়ে। আর এই আন্দোলনের শুরুর দিকে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে ব্যবহার করা স্লোগান থেকে অনুপ্রাণিত হয়। পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী থেকে বামপন্থী সিপিএম এর ছাত্র যুব কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। যেভাবে বাংলাদেশে স্লোগান উঠেছিল, দফা এক, দাবি এক, হাসিনার পদত্যাগ, সেই আরজিকর আন্দোলন এখন অতীত, নিস্তরঙ্গ, প্রায় শেষ। কিন্তু বাংলাদেশে এক হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার, সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগকে অস্ত্র বানিয়ে পশ্চিমবঙ্গ বিরোধী দলগুলো নতুন করে আন্দোলনের রাস্তায় নামার ছক কষছে। আন্দোলনের রাজনৈতিক ফায়দায় হিসেব নিকেশ আজ করে শাসক তৃণমূল অবস্থান নিয়েছে, তবে তা খানিক এলোমেলো বলে দলেরই অনেকে মনে করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে যেমন বলেছেন তিনি বিদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবার বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েনের দাবি তুলেছেন তিনি। অর্থাৎ রাজ্যের সংখ্যালঘু ভোটের সঙ্গে তার হিসাবে বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়। তিনি বারবার বলেছেন, আমরা সকলকেই ভালোবাসি। প্রত্যাশিতভাবে বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লাভের হিসেব কষতে শুরু করে দিয়েছে।
বিশেষ করে বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলো রাস্তায় নামা এবং আন্দোলনে থাকার তাগিদ চোখে পড়েছে। বিশ্লেষকদের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমের একাংশের ভূমিকাও। তাতে যেসব স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনই রয়েছে সিপিএম, কংগ্রেসও। আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যেক শিবিরের নেতা তাদের ফর্মুলার কথা গোপন করছেন না। 2019 সালে লোকসভা, 2021 সালে বিধানসভা কিংবা 6 মাস আগে হয়ে যাওয়া আরও একটি লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিজেপি রাজনীতির মূল অস্ত্র ছিল মেরুকরণ। তার সঙ্গে জুড়ে ছিল দুর্নীতি এবং অন্যান্য বিষয় নিয়ে শাসক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। কিন্তু 2019 সালে হঠাৎ পাওয়া সাফল্য পরবর্তীকালে আর ধরে রাখতে পারেনি তারা। সেই বিজেপি বাংলাদেশ হিন্দুদের উপর কথিত অত্যাচার নিয়ে সরব। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি তাদের সহযোগী হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতারাও ধারাবাহিক কর্মসূচি নিচ্ছেন। সমান্তরালভাবে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারও। আনুষ্ঠানিকভাবে বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী অবশ্য বলেছেন, আমরা কোনো লাভ ক্ষতি দেখে রাস্তায় নাই। বাঙালি হিন্দুদের বিপন্ন অবস্থা আমাদের উদ্বিগ্ন করছে। তিনি বলেন, 500 বছর আগে মহাপ্রভু শ্রী চৈতন্যের সঙ্গে যা হয়েছিল, ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের সঙ্গেও তাই হয়েছে। বিজেপির অনেক নেতা বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে পশ্চিমবঙ্গে আবেগ রয়েছে। কলোনি এলাকায় বহু মানুষ এই পরিস্থিতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবেন, ফলে সংঘবদ্ধ করার প্রশ্নে কর্মসূচি করতে হচ্ছে। এক কথা ঠিক যে গত কয়েকটি ভোটে বিজেপি যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু মুসলমান বা 70% 30% কথা বলেছে, তেমনি তৃণমূল বাঙালি অস্মিতাকেও জাগিয়ে বিজেপির বহিরাগত প্রমাণ করার রাজনৈতিক আখ্যান তুলে ধরেছিল। রাজ্যের বিরোধী দল বিজেপির কিছু নেতা বলেছেন, বাংলাদেশ সংখ্যালঘুদের বিপন্নতা নিয়ে পশ্চিমবঙ্গে আন্দোলন জারি রাখতে পারলে তৃণমূলের বাংলা ও বাঙালির রাজনীতি ধাক্কা দেওয়া যাবে। তবে সেজন্য সাংগঠনিক জোর কতটা রয়েছে তা নিয়েও সংশয়ের কথা গোপন করছেন না পদ্ম শিবিরের প্রথম সারির নেতারা। কারণ আন্দোলন আর ভোট বাক্সে তার প্রতিফলন যে ঐকিক নিয়মে হয় না, তা বিজেপি নেতাদের অজানা নয়। আরজিকর আন্দোলনে যে নাগরিক ক্ষোভ আছড়ে পড়েছিল রাজপথে, শহরাঞ্চলে যার প্রভাব ছিল সবচেয়ে বেশি, সদ্য সমাপ্ত উপনির্বাচনে তা কোনো ছাপ ফেলেনি। যদিও অনেকের মতে বিজেপি যে পাঠ্যক্রম মেনে রাজনীতি করে, তাতে আরজিকর আন্দোলন তাদের জন্য উর্বর জমি ছিল না, তা মাসখানেকের মধ্যে প্রমাণিত হয়েছে। বিজেপিও আস্তে আস্তে রাস্তা ছাড়তে শুরু করেছিল, কিন্তু বাংলাদেশের বিষয়ে উপযোগী উপাদান রয়েছে বলে মনে করছেন পদ্ম শিবিরের নেতৃত্বের বড় অংশ। বাংলার বিধানসভার বাম কংগ্রেস শূন্য ভোট শতাংশেরও তারা প্রান্তিক শক্তিতে পরিণত। সেই দুই শক্তি অঙ্ক কষিয়ে বাংলাদেশ নিয়ে রাস্তায় নামছে। সিপিএম সরাসরি বলছে না যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তারা সচেতনভাবে বলছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত। একই সঙ্গে ভারত ফিলিস্তিন জুড়ে দিচ্ছে, যার অর্থ আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা হওয়া। কিন্তু সিপিএম নেতারা যে অঙ্ক কষছেন তা হলো হিন্দু ভোট, বিশেষ করে কলোনি এলাকায় হিন্দু ভোট, যা এক সময় ছিল সিপিএম এর শক্ত ঘাঁটি। কিন্তু বিজেপির আগ্রাসী রাজনীতির সামনে সেই ঘাঁটি কার্যত তছনছ হয়ে গেছে। বামের ভোট ধাপে ধাপে চলে গেছে রামের বাক্সে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাস্তায় নেমে সেই ক্ষতেই প্রলেপ দিতে চাইছেন বামরা। 6 ডিসেম্বর প্রতি বছর সাম্প্রদায়িকতা বিরোধী দিবস পালন করে বামরা। 1992 সালের ওই দিনে বাবরি মসজিদ গুড়িয়ে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। এবার 6 ডিসেম্বর কলকাতায় সিপিএম যে মিছিল করতে চলেছে, তার বিষয় বাংলাদেশ সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজার বলছে, একটা সময় পশ্চিমবঙ্গের মুসলিম ভোটের সিংহভাগ ছিল বামদের দখলে। 2009 সাল থেকে সেই ভোট ঢলে পড়েছিল মমতার দিকে। ক্রমে সেই ভোটই এখন তৃণমূলের পুঁজিতে পরিণত, আর হিন্দু ভোট টেনে নিয়েছে বিজেপি, যার ফলস্বরূপ জামানত রক্ষা করাই দুষ্কর হয়ে যাচ্ছে বাম কংগ্রেসের। মুসলিম ভোট ভাঙার ক্ষেত্রে অবশ্য কৌশল নিয়েছিল সিপিএম। ফুরফুরা শরীফ, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিককে সামনে রেখে ভোট ভাঙার সেই কৌশল সফল হয়নি। বরং মালদহ, মুর্শিদাবাদের মতো যেসব জেলায় কংগ্রেসের সঙ্গে কিয়দংশ মুসলিম ভোট ছিল, তাও চলে গেছে তৃণমূলের ঘাঁটিতে। কংগ্রেসও বাংলাদেশ নিয়ে কর্মসূচির ঘোষণা রয়েছে। বেলঘরিয়ায় যে তরুণ বাংলাদেশ বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে, সেই সায়ন ঘোষের সঙ্গে গিয়ে দেখা করে এসেছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ দলের অন্যান্য নেতারা। ফলে এটা স্পষ্ট যে কংগ্রেস ও বিরোধী পরিসরে বিজেপির সমর্থনে থাবা বসানোর কৌশল নিয়ে বাংলাদেশ নিয়ে সক্রিয় থাকার চেষ্টা করছে। যদিও কংগ্রেসের তরুণ নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের বক্তব্য বিজেপির সীমান্তে গিয়ে উত্তেজনা তৈরি করছে। কিন্তু বেলঘরিয়া যায়নি, তার কারণ একটাই, সায়ন বাংলাদেশের যে বন্ধুর বাড়ি গিয়েছিল তিনি ধর্মীয় পরিচয় মুসলিম। সেই পরিবার সায়নকে আগলে রেখেছিল। সায়নের বন্ধুই তাকে জীবনে ঝুঁকি নিয়ে গেদের সীমান্তে পৌঁছে দিয়েছিল। বিজেপি সেটা বিপণন করতে পারবে না, তাই সায়নের বাড়িতে যায়নি। বাংলাদেশের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের দলগত অবস্থার আগে স্পষ্ট করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, বিদেশের ঘটনায় কেন্দ্রীয় সরকার যা অবস্থান নেবে সেটাই তৃণমূলের অবস্থান। মমতা দাবি করেছেন, জাতিসংঘের সঙ্গে কথা বলে বাংলাদেশের শান্তির
শান্তিরক্ষা পাঠানোর ব্যবস্থা গ্রহণ করুক ভারত সরকার। এভাবে শান্তি সেনা পাঠানো যায় কিনা বা কূটনৈতিক স্তরে তেমন সুযোগ রয়েছে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে তৃণমূল দলগত অবস্থান স্পষ্ট করার পরও বাংলাদেশের বিষয়ে মন্তব্য রয়েছে। তৃণমূলের মুখপাত্র প্রতিবেদনের শিরোনাম লেখা হয়েছে, ইউনূস সরকারের অসভ্যতা চলছে, তৃণমূলও করা কথা বলছে অঙ্ক কষেই। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন এই দলের প্রথম সারির একজন নেতা বলেছেন, আমরা যদি এই অবস্থান না নিই তাহলে বিজেপি হিন্দু ভোটে আরো মেরুকরণ করার চেষ্টা করবে, সেই সুযোগ ওদের দেওয়া হবে না। তৃণমূলের নেতারা বলছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ালে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা ভালো করে জানেন মমতার শাসনেই তারা নিরাপদ। সীমান্তবর্তী এলাকায় বিজেপি যাতে উস্কানি না দিতে পারে সেদিকেও সাংগঠনিকভাবে খেয়াল রাখতে হচ্ছে বলে দাবি দলটির নেতাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।